সো এর আগের দিন আমরা থিওরেম 1.11 অবধি করেছিলাম। তো আজকে সেখান থেকে আমরা কিছু এক্সাম্পল করব বেসিস রিলেটেড ওই সমস্ত কিছু নিয়ে। তো আচ্ছা, একটু একটা জিনিস ইনকিং অন করে নিই। ওকে, হুম। তো এখানে তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছে যে প্রুভ দ্যাট দ্য সেট S ইজ ইকুয়ালস টু, এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে 1 0 1 0 1 1, এটা হচ্ছে 1 1 0 ইজ এ বেসিস অফ R3। তো এটা বেসিস দেখাতে গেলে তোমাকে দুটো জিনিস দেখাতে হবে, দেখাতে হবে যে এটা হচ্ছে R3 কে জেনারেট করছে, তার মানে জেনারেট করা মানে হচ্ছে সলিউশন উই নিড টু শো তো জেনারেট করা মানে কি, এল এল অফ এস এইটা হবে R3। এটা হচ্ছে জেনারেট করা মানে বোঝাই, তার মানে হচ্ছে এস জেনারেটস R3। ওকে, অ্যান্ড 2 নম্বর হচ্ছে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো জিনিস আমাদেরকে দেখাতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমরা তাহলে প্রথমটা দেখাই আগে। সো আচ্ছা, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে জেনারেটর দেখাতে গেলে আমাকে দেখাতে হবে এস ইজ অবভিয়াসলি সাবসেট অফ R3। দিস ইমপ্লাইজ এল এস অফ সাবসেট অফ এল অফ R3, আর R3 টা যেহেতু একটা ভেক্টর স্পেস, সো এটা হয়ে গেল R3। তাহলে এটা একটা তো অটোমেটিক। আচ্ছা, নাও লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু R3। তাহলে যে কোনো একটা এলিমেন্ট আমি নিলাম R3 এর। এবার দেখাবো যে এই এক্স ওয়াই জেডটাকে এই এস এর কম্বিনেশন আকারে লেখা যাবে। সো কনসিডার এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু C1 1 0 1 প্লাস C2 1 0 1 প্লাস C3 1 0 সরি 1 1 0 1 0 1 0 1 1 একটা হতো, এটা হচ্ছে 0 1 1, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 1 0। তাহলে আমাকে কি করতে হবে, C1 C2 C3 এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো সমাধান করলে আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু আমি পেয়ে যাব, এখানে হয়ে যাবে C1 প্লাস C3 ওয়াই সেকেন্ড কোঅর্ডিনেটটা তুমি যদি ইকুয়েট করো তাহলে এটা হয়ে যাবে C2 প্লাস C3, আর জেড সমান সমান হয়ে যাবে C1 প্লাস C2 তাহলে এখান থেকে আমি বোঝা যাচ্ছে যে তিনটাকেই যদি আমি যোগ করে দিই তাহলে C1 প্লাস C2 প্লাস C3 এর ভ্যালুটা একটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি যোগ করে পেয়ে যাবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 2C1 প্লাস C2 প্লাস C3 হলো। তাহলে এখান থেকে C1 প্লাস C2 প্লাস C3 এর ভ্যালু আমরা পেয়ে যাবো। সো C1 প্লাস C2 প্লাস C3 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 হলো। এবার তাহলে দেখো C1 এর মান যদি আমি বের করতে চাই তাহলে কি করব, এখান থেকে C2 প্লাস C3 দ্যাট ইজ ওয়াই ওটা বিয়োগ করে দেবো। সুতরাং C1 এর সমান সমান হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 মাইনাস জেড, এই সরি C2 প্লাস C3 মানে ওয়াই বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ওয়াই বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, এটার কালার আলাদা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই কালারটা ইউজ করবো। তাহলে এটা ইকুয়েট করলে তোমার যা আসবে, হ্যাঁ, এখান থেকে আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, হুম, কারণ ওখানে ওয়াই মাইনাস 2y হয়ে যাবে, সো এটা এটা চলে আসবে। আচ্ছা,
একই রকম ভাবে আমরা C2 সমান পেয়ে যাব। তাহলে C2 তে তাহলে কোনটা বিয়োগ হবে দেখো, এইটা বিয়োগ হবে, তার মানে -2 -x থাকবে। তাহলে এখানে y প্লাস জেড মাইনাস এক্স থাকবে। আর C3 সমান C3 তে তাহলে এখানে y বিয়োগ হয়েছে, এখানে x, এখানে z বিয়োগ হবে, তাহলে মানে x প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বলা যাচ্ছে যে R3 সাবসেট অফ LS, অর্থাৎ কম্বাইনিং LS ইজ ইকুয়ালস টু R3, তার মানে জেনারেট করছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কনসিডার C1 C1 ইন্টু ওটা কি আছে 101 প্লাস C2 ইন্টু 110 প্লাস C3 ইন্টু 011। একটু কি উল্টো হলো? হ্যাঁ, উল্টো হলো, দ্যাটস নট এ প্রবলেম। এটাকে 3 করে নিচ্ছি, এটাকে 2 করে নিচ্ছি, হলো ইজ 0 0। তাহলে আমাকে দেখাতে হবে কি ইউনিক সলিউশন থাকবে। তো আমি অলরেডি দেখো এখানে জেনারেল একটা সলিউশন বের করেছি, এক্স ওয়াই জেড এর জন্য একটা সলিউশন আমি অলরেডি 1 নম্বরে বের করেছি। সো ফ্রম ক্যালকুলেশন অফ 1, ঠিক আছে, উই গেট C1 এর ভ্যালু। C1 এর ভ্যালু কি হবে? C1 এর ভ্যালু দেখো এখানে হবে তোমার ওয়াইটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এখানে এক্স ওয়াই জেড তিনটাই কিন্তু 0 0। তাহলে এই যে ভ্যালুগুলোতে তুমি যদি বসিয়ে দাও 0 0 0, তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে সব কটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। বলো বুঝতে পারলে কিনা এই জায়গাটা? আমরা জাস্ট আগের ক্যালকুলেশনটা ইউজ করলাম, সেখানে তো আমরা সিম্পলিফিকেশন মানে সরলতা করেই নিয়েছি, সমাধানটা তো বের করেই নিয়েছি। এক্স ওয়াই জেড এর ভ্যালু এখানে 0 0, তাহলে দেখো একই জিনিস আছে না, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি কি বলতে পারছি? অতএব S is linearly independent। তাহলে টেকনিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমরা বলতে পারবো অতএব S is a basis of R3। বলো তন্ময় বুঝতে পারলে কিনা বলবে। তোমরা বলো শুনতে পাচ্ছ, বুঝতে পারছো কি, রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ রেসপন্স মাঝে মাঝে করতে হবে। বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এক্সাম্পল 2। এখানে আমাদের কালারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সো লেট আস ঠিক আছে। দেখো এখানে একটা আমরা সাবস্পেস চাইছি, যার একটা বেসিস আমি বের করতে চাইছি। সো লেট আস কনসিডার W ইজ ইকুয়ালস টু, এটা কি আলাদা হচ্ছে? এই কালারটা একটু আলাদা আছে, এই কালারটা সব কটাই আলাদা কালার আছে, ঠিক আছে থাক, এটা এই কালারটাই থাক। XYZ belongs to R3 such that x plus y plus z is equals to 0। ওকে, তাহলে এবার আমাদেরকে কি বলেছে যে ফাইন্ড এ বেসিস অ্যান্ড দ্য ডাইমেনশন অফ, তাহলে বেসিস অফ W বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমি একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখবে যে যে ইকুয়েশন যটা থাকবে, হ্যাঁ, ডাইমেনশন তত কমে যাবে। তাহলে এখানে কটা ইকুয়েশন আছে? একটা ইকুয়েশন আছে, রাইট।
আর তাহলে R3 ডাইমেনশন টোটাল হচ্ছে 3, তাহলে 3 থেকে 1 কমে যাবে, তার মানে ডাব্লুর ডাইমেনশন হবে 2। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে, এর বেসিসের দুটো এলিমেন্ট দরকার, ঠিক আছে? তাহলে বের করার জন্য টেকনিকটা দেখো, আমাদের দেওয়া আছে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি x সমান সমান মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক? এইটা তো। এইবার একটা জিনিস ভাবো, এক্স কমা ওয়াই কমা জেড, এটা তো হচ্ছে ধরো একটা ডাব্লুর এলিমেন্ট, তার মানে এইটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমি এক্স এর জায়গায় এই ভ্যালুটা লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস ওয়াই মাইনাস জেড কমা ওয়াই কমা জেড। এইটাকে আমি দেখো ভেঙে কিভাবে লিখতে পারছি, আমি ওয়াই আর জেড কে আলাদা করে নেবো। তাহলে ওয়াই ইন্টু আমি এখানে লিখতে পারি, দেখো ওয়াই এর এখানে কি আছে -1, তাহলে এখানে আছে -1, আচ্ছা এখানে কি আছে 1, এখানে কিছু নেই তার মানে 0 হলো, প্লাস জেড ইন্টু জেড এখানে কত -1, এখানে কি 0, এখানে হচ্ছে 1। তাহলে দেখো এই এই জিনিসটা লেখা যায় কিনা বলো, এইটুকু বুঝতে পারলে কিনা দেখো। এবং হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং ক্লিয়ারলি এই যে দুটো ভেক্টর এরা কিন্তু ডাব্লুর এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এখান থেকে ক্লিয়ারলি বলতে পারবো যে এই দুটোর -1,1,0 এই দুটোর যদি জেনারেট করা হয়, মানে এদের লিনিয়ার স্প্যান যদি নেওয়া হয়, তাহলে সেইটা হবে আমার ডাব্লু। কারণ ডাব্লুর যে কোনো এলিমেন্টকে এই দুটোর কম্বিনেশন আকারে লিখতে পারছি, সুতরাং এটা লেখাই যাচ্ছে। অ্যান্ড এটা এরা দুটো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবার এটা দেখাতে হবে। সো টু শো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স of এত and -1,0,1, consider C1 -1,1,0 plus C2 -1,0,1 is 0,0,0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো, আমরা যদি সেকেন্ড কোঅর্ডিনেটটাকে ইকুয়েট করি তাহলে কি পাবো, সেকেন্ড কোঅর্ডিনেটে পাবো C1 আর এখানে 0, তার মানে C1 এর ভ্যালু 0। আবার থার্ড কোঅর্ডিনেটটা যদি ইকুয়েট করি তাহলে C2 সমান 0, তাহলে আমি পেয়ে যাচ্ছি C1 C2 0। সুতরাং দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না? তাহলে ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। সুতরাং এখান থেকে আমি বলতে পারছি ডাব্লিউ ইজ এ বেসিস। সো ডাব্লিউ সরি বেসিস অফ ডাব্লিউ ইজ -1,1,0 -1,1,0 আর এদিকে হচ্ছে -1,0,1। তো এটা একটা সহজ একটা বেসিস আমি পেয়ে গেলাম। বলো, এইভাবে আমাদেরকে বেসিস কিন্তু বের করা যেতে পারে। এর এই মাথায় রাখতে হবে বেসিস কখনো ইউনিক হয় না, তো এরকম আরো অনেকগুলো বেসিস থাকতে পারে। ঠিক আছে? তো আচ্ছা, এবার নেক্সট আমরা করব থিওরেম 1.1। কেউ কিছু বলবে? না। ওকে, এবার দেখো, লেট ইউ and W be two subspaces of V, okay? Then dimension of U plus W is equals to dimension of U plus dimension of W minus dimension of U intersection W, ঠিক আছে? এই জিনিসটা এইটা হবে। তো এটা আমরা প্রুফ করবো না, তাহলে এইটা কি হলো, এটা হচ্ছে তোমার লিনিয়ার সাম, যেটাকে আমরা কি বলতাম, লিনিয়ার সাম বলেছিলাম এর আগের ক্লাসে, এটা আমরা বলেছিলাম। তো এর আগের ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, হ্যাঁ ইউটিউবে ওটা আজকে দিয়ে দেবো।
কারণ আমার নেট শেষ হয়ে যায়, তো ওই জন্য দেওয়া হয় না সঙ্গে সঙ্গে। তো যাই হোক, ওই ভিডিওটা দেখে নিলে তারপরে এটা দেখলে মানে বোঝা যাবে, খুব অতটা কঠিন নয়। তো এটার আমরা হিন্ট দিচ্ছি, প্রুফটা পুরো করব না, আমরা জাস্ট একটা হিন্ট দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো ধরে নাও যে তোমার এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, সরি ইউ, এটা হচ্ছে ডাব্লু, তাহলে এটা হচ্ছে ইউ ইন্টারসেকশন ডাব্লু। তো এইখানে তোমার দেখো এটাও একটা সাবস্পেস, তোমরা কি করবে, এখানে একটা বেসিস, এর তো একটা ডাইমেনশন থাকবে ইউ ইন্টারসেকশন ডাব্লু, তাহলে এর মধ্যে তুমি ধরো আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে অবধি এর একটা বেসিস তুমি পাচ্ছ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ইউ এর একটা সাবস্পেস, এটা ডাব্লুরও সাবস্পেস, তাহলে এর সঙ্গে কিছু এক্সট্রা অ্যাড যদি করি তাহলে আমি কি ইউ এর একটা ডাইমেনশন বেসিস পেয়ে যাব, ঠিক আছে? সো এই এক্সট্রা ভেক্টরগুলো আমি ধরলাম বিটা 1 আপ টু বিটা এল। তাহলে তাহলে এখান থেকে আমি বলতে পারবো ইউ এর ডাইমেনশন, ইউ এর বেসিস, তাহলে বেসিস অফ, আচ্ছা এইদিকে ডাব্লুটা যদি করে দিই, আমি এখানে করে দিচ্ছি এইভাবে ডট ডট গামা কে করে, আচ্ছা এটা কে, এটা এল, এটা এম করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বেসিস অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু, এটা আমি নিলাম আলফা 1 আপ টু আলফা কে, তাহলে এর ডাইমেনশন কত হয়ে গেল, কে। আচ্ছা, এবার আমি জানি এক্সটেনশন থিওরেম থেকে যে যে কোনো সাবস্পেসের যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটকে আমি একটা বেসিসে এক্সটেন্ড করতে পারবো, যেটা হচ্ছে আগের থিওরেম। সো এইটাকে আমি তাহলে একটা বেসিসে এক্সটেন্ড করতে পারবো, তাহলে এখানে এল সংখ্যক এক্সট্রা ভেক্টর আমি অ্যাড করলাম, তাহলে আমি ইউ এর বেসিস পাবো। তাহলে বেসিস অফ ইউ ইজ ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 আলফা কে, এরা তো থাকলোই, সঙ্গে এইটি এক্সট্রা অ্যাড করেছি, তাহলে বিটা 1 বিটা 2 ডট ডট বিটা এল, ঠিক আছে? তাহলে বেসিস অফ ডাব্লু হয়ে যাবে তখন, মানে এইটি তোমার কমন থাকছে, বুঝতে পেরেছো? আর এখানে থাকলো তোমার, হলো? তাহলে এখান থেকে এইটাই তোমাকে প্রুভ করতে হবে যে আমি যদি এর সঙ্গে এক্সট্রা অ্যাড করে দিই, মানে এক্সটেন্ড করা যায়, এটাও এক্সটেন্ড করা যায়, তাহলে ইউ প্লাস ডাব্লুর ডাইমেনশন হবে। এবার তোমাকে এখান থেকে বলতে হবে যে অতএব বেসিস অফ, এই জায়গাটাই প্রুভ করার আছে, বেসিস অফ ইউ প্লাস ডাব্লু সেইটা হবে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে, আর এদিকে থাকবে তোমার বিটা 1 বিটা 2 ডট ডট বিটা এল, আর এদিকে থাকলো গামা 1 আপ টু গামা এম। তাহলে এইগুলো সব কটা মিলে তখন বেসিস তৈরি করবে কার, ইউ প্লাস ডাব্লু। তো এই জিনিসটাই তোমাকে প্রুভ করতে হবে যে এই বেসিসগুলো তুমি যদি ধরে নাও তাহলে এইটা যে বেসিস হবে ইউ প্লাস ডাব্লু সেইটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? এবং সেইটা খুব অতটা কঠিন নয়, তোমাকে দেখাতে হবে যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রথম কথা, এবং এটা ইউ প্লাস ডাব্লুকে জেনারেট করছে, সেটা খুব সহজে, কারণ এইগুলো ভেক্টর দিয়ে তুমি ইউ এর ভেক্টরকে বের করতে পারছো, এগুলো দিয়ে ডাব্লুটা পারছো, সো ইউ প্লাস ডাব্লুর যে কোনো ভেক্টরকে তুমি এগুলোর কম্বিনেশন আকারে লেখা যাবে, সো এটা কাজে লাগালেই হবে। সো এটা খুব অতটা কঠিন নয়, আমি আইডিয়াটা বলে দিলাম। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই এই রিলেশনটা তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে হিন্ট। তো আইডিয়াটা হচ্ছে এটাই, পরীক্ষায় যদি কোশ্চেন কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে এখান থেকে। আচ্ছা, তো এখানে তোমাদের এক্সাম্পল 3 দিয়েছে, দেখো কি বলছে, এটা লেখাটা একটু ভুলভাল হয়ে গেছে, যাই হোক, ইউ ইজ ইকুয়ালস টু এ বি জিরো, সরি, সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর, ঠিক আছে? এইটা এইভাবে লিখতে হবে, হ্যাঁ। আর ডাব্লু হয়ে যাচ্ছে তোমার 0, বি কমা সি such that BC belongs to
আর BC বিলংস টু আর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে তাহলে দেখতে পাচ্ছি, আচ্ছা বলো এবার এখান থেকে দেখতে ইউ ইন্টারসেকশন ডাব্লু, তাহলে ইউ ইন্টারসেকশন ডাব্লু তে দেখো ইউ তে তোমার থার্ড কম্পোনেন্ট জিরো, ডাব্লু তে ফার্স্ট কম্পোনেন্ট জিরো, তার মানে ফার্স্ট এবং থার্ড তিনটেই দুটোই জিরো হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে দেখতে এরকম হয়ে যাবে 0, B, 0 হলো। তাহলে এখান থেকে আমি তাহলে বলতে পারবো যে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লু সেটা কত হবে, ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু। এখন বলো ডাইমেনশন অফ ইউ কত হবে, এখানে দেখতে পাচ্ছ দুটো আননোন আছে, তার মানে ডাইমেনশন অফ ইউ হচ্ছে 2, একই রকম ডাব্লুরও ডাইমেনশন হচ্ছে 2 মাইনাস ইন্টারসেকশনে একটাই আননোন, তার মানে ওটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 4 থেকে একবার 3, তার মানে ডাব্লু ইউ প্লাস ডাব্লু হয়ে যাচ্ছে 3 ডাইমেনশন। তার মানে এখান থেকে আমি বলতে পারবো ইউ প্লাস ডাব্লু ইজ অ্যাকচুয়ালি R3 এর সঙ্গে সমান। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার এক্সটেনশনের একটা হ্যাঁ বুঝতে কোশ্চেন, পেরেছি। হ্যাঁ এবার একটা কোশ্চেন আছে যেটা এক্সটেনশন করার, যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দিয়ে দিয়েছে সেটাকে একটা বেসিসে এক্সটেন্ড করে দেখাতে বলেছে। তো সেটা আমরা দেখে নিই এবার এক্সাম্পল 4, যে লেট 1 1 1 1 1 2 1 2 be a linearly independent subset of R to the power 4। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে না, এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড দিস সেট টু এ বেসিস, এটাকে বেসিসে এক্সটেন্ড করতে হবে, তার মানে আমাকে এক্সট্রা দুটো ভেক্টর কিন্তু অ্যাড করতে হবে, তবে আমি বেসিস বানাতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যাবে, তাহলে আমাকে কি করতে হবে, এদের কম্বিনেশনের বাইরে একটা ভেক্টর নিতে হবে যেটা এর দুটোর সঙ্গেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এইরকম একটা ভেক্টর নিয়ে কাজ করতে হবে। তো এটার একটা টেকনিক তোমাদেরকে আমি বলি যে কিভাবে তোমরা এটা বের করবে। তো তোমরা কি করবে, এইটা একটা ম্যাট্রিক্সের মতন করে সাজাবে, যেমন আমি এখানে লিখলাম 1 2 1 2, আর এখানে লিখলাম 1 1 1 1। ঠিক আছে, দুটোই ভেক্টর দেওয়া আছে। এবার এইটাকে তুমি সামহাউ বিয়োগ টিয়োগ করে 0 বানাতে হবে একটা। হ্যাঁ, তো এখানে ধরো আমি বিয়োগ যদি করি R2 মাইনাস R1 যদি করি, তাহলে এটা 1 2 1 2 থাকলো, আর এইখানে হয়ে যাবে 0, এটা হয়ে যাচ্ছে R2 মাইনাস এখানে -1 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে -1। তার মানে বুঝতে হবে যে এই যে ভেক্টরটা আমরা পেলাম এটাও কিন্তু লিনিয়ার স্প্যানের মধ্যেই থাকছে। ঠিক আছে, এটাও লিনিয়ার স্প্যানের মধ্যে থাকছে। তো এখান থেকে আমি একটা সহজ ভেক্টর পেয়ে যাব, যে আমি যদি কোন এইটাকে 0 করে দিই, মানে 0 0 তিনটেই 0 আর লাস্টে -1, তাহলে সেই ভেক্টরটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ক্লিয়ারলি 0 0 0 1 does not belongs to linear span of এই দুটো যে ভেক্টর আছে 2 1 2, তাহলে এর মধ্যে কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ এদের তুমি যদি কম্বিনেশন করো আর যদি এটাকে 0 বানাতে চাও প্রথমটাকে, তাহলে তো বিয়োগ করতে হবে ডেফিনেটলি, আর বিয়োগ যদি করছো তাহলে কিন্তু এটা 0 হচ্ছে, এটা কিন্তু -1 হয়ে যাচ্ছে, সুতরাং কিন্তু এখানে দেখতে পাচ্ছ 0 আছে, সো হবে না। ঠিক আছে, এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে।
নাও কনসিডার এবার আমি কি করব, ওইটা তাহলে বড় হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ। হ্যাঁ বলছি ওটা ওই 3-0-1 হুম। ওইটা একটু এই যে ক্লিয়ারলি মানে 0-0-0-1 আছে এটা। আচ্ছা, এখান এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের দরকার কি, এদের কম্বিনেশন করে এটাকে লেখা যাবে না, তবেই তো বলবো যে ওদের স্প্যানের মধ্যে থাকবে না, তাই না? হ্যাঁ এখন দেখো এখানে কি আছে, এখানে জিরো আছে, রাইট? প্রথমটাই জিরো। তো হ্যাঁ এবার তাহলে এই দুটোকে, এটার প্রথমটা হচ্ছে ওয়ান, এটারও প্রথমটা ওয়ান, তো এই দুটোকে ওয়ান আর ওয়ান কে কম্বাইন করে তুমি জিরো কিভাবে বানাতে পারবে? বিয়োগ করে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা যদি তুমি এটাকে সি ওয়ান করো, তাহলে এখানেও সি ওয়ান করতে হবে, তবেই তো বিয়োগ করে তুমি জিরো আনতে পারবে। হুম হুম। মানে সেম জিনিস, দুটোকেই গুণ করে তারপরে বিয়োগ করতে হবে, তবে প্রথমটা জিরো আসবে। কিন্তু সেটা যদি তুমি করতে যাও, তাহলে দেখতে পাচ্ছ যে এইটাও জিরো আসবে, এটাও জিরো আসবে, কিন্তু এই জায়গাটা নন জিরো আসবে, ঠিক কি না? হুম। হ্যাঁ সেই কিন্তু এখানে তো আমি সেকেন্ড কোঅর্ডিনেটটা জিরো আছে, তাহলে এই এলিমেন্টটা ওর মধ্যে থাকতে পারবে? পারবে না। বোঝা গেল না গেল না? হ্যাঁ তো এইভাবে ব্যাপারটা আমি মানে ভাবলাম আর কি। তো এবার তাহলে আমি কি পেলাম, এনলার্জ একটা s1 ইজ ইকুয়ালস টু 1 1 1 1 2 1 2, আর এদিকে হচ্ছে 0 0 0 1। তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, আর চেক করার দরকার নেই, কারণ এই ভেক্টরটা যেহেতু এদের স্প্যানের মধ্যে নেই, তার মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এক্সট্রা অ্যাড করলে। সো s1 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার ls1 তুমি চেক করতে পারো, দিস ইজ নট ইকুয়ালস টু r4, কারণ এর ডাইমেনশন 4 আর এখানে তিনটে ভেক্টর আছে, সুতরাং এটা r4 এর সঙ্গে সমান হবে না। তাহলে আমাদের আর একটা এক্সট্রা ভেক্টর চাই, যেটা এদের লিনিয়ার স্প্যানের মধ্যে কিন্তু নেই। বুঝতে পেরেছো? এদের স্প্যানের মধ্যে কিন্তু নেই। তাহলে সেটা আমি কি করতে পারি, আর একটা তৃতীয় ভেক্টর আমার দরকার, যেটা ওদের লিনিয়ার স্প্যানের মধ্যে থাকবে না। আচ্ছা, এদের লিনিয়ার স্প্যান গুলো দেখতে কি রকম সেটা যদি আমরা একটু অবজার্ভ করি। সো আমি ধরলাম x 1 1 1 1 প্লাস y 1 2 1 2 প্লাস z হচ্ছে 0 0 0 1। এটা দেখতে কি রকম? এটা হচ্ছে তোমার x x প্লাস ওয়াই কমা, তারপরেরটা হচ্ছে x প্লাস 2y কমা, তারপরে হচ্ছে x প্লাস ওয়াই কমা, লাস্টেরটা হয়ে যাচ্ছে x প্লাস 2y প্লাস জেড। ঠিক এরকম দেখতে। তাহলে দেখো একটা জিনিস অবজার্ভ করো, যে এই ls1 এর মধ্যে যে কোনো এলিমেন্টের প্রথম আর থার্ড কম্পোনেন্ট একদম হুবহু সেম। এটা চোখে দেখাই তুমি বুঝতে পারছো যে যে কোনো এলিমেন্টই হোক না কেন ls1 এর, তার প্রথম এবং থার্ড কম্পোনেন্ট সেম হবেই হবে। বলো এইটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এখান থেকে ক্লিয়ার যে অতএব আমি যদি এই দুটো আলাদা করে দিই প্রথম আর থার্ডে, তাহলে কিন্তু সেটা মানে 1,0,0,0, দেখো এখানে এটা 1 আর এটা 0, দুটো আলাদা, তাহলে দিস ডাজ নট বিলংস টু ls1। বলো এগ্রি করছো কি করছো না? ইয়েস অর নো?
এই টেকনিকে তুমি আগের এটাও ব্যাখ্যা করতে পারো। বলো, এটা বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ S2 যদি আমি নিই, এটা বুঝতে পারলাম না। আচ্ছা পারলে না, এইটা ভালো করে দেখো যে এদের S1 এর লিনিয়ার কম্বিনেশন করলে কি রকম হবে। এক্স ইন্টু সাম এইটা, ওয়াই ইন্টু এইটা প্লাস জেড ইন্টু এটাই তো হবে। হ্যাঁ লিনিয়ার কম্বিনেশন মানে এটাই তো হবে। এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, হ্যাঁ 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 তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোঅর্ডিনেটটা কি এক্স, এটা যদি তুমি গুণ করে দাও সবটা তো এক্স 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 হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে ওয়াই কমা টু ওয়াই কমা ওয়াই কমা টু ওয়াই, এটা হয়ে যাচ্ছে 0 0 0 জেড। এগুলোকে তুমি যদি যোগ করো হুম, কম্পোনেন্ট ওয়াইজ, তাহলে প্রথমে পাচ্ছি আমি এক্স, এখানে পাচ্ছি ওয়াই, এখানে পাচ্ছি 0, তো যোগ করলে কি হবে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ এরকম করে এখানে এক্স প্লাস টু ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড। তো তাহলে হ্যাঁ তার মানে 1 নম্বর আর 3 নম্বর পজিশনে দেখো সমান ভ্যালু আছে, ঠিক না? হ্যাঁ তাহলে LS1 এর যে কোনো এলিমেন্টের প্রথম এবং 3 নম্বর কম্পোনেন্ট সমান হতে হবে। তো আমি এখানে একটা কম্পোনেন্ট লিখেছি 1 0 0 0, তো এখানে দেখছি প্রথম কম্পোনেন্টটা 1 আর তৃতীয় কম্পোনেন্টটা হচ্ছে 0, যেটা আলাদা। তাহলে এটা যেহেতু আলাদা সেহেতু এটা LS1 এ থাকবে না। বলো, বুঝলে কি বুঝলে না? কারণ থাকলেই তো ওটাকে প্রথম আর তৃতীয় সমান হতেই হতো, এখান থেকে দেখতেই পাচ্ছি আমি। তাহলে এটা S4 R4 এর বেসিস হবে, কারণ এখানে চারটা R4 এ চারটা ডাইমেনশন 4, S2 তে চারটে এলিমেন্ট আছে এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং ওটাই বেসিস হয়ে যাবে। পৌলমী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, তাহলে এটা এটা কিন্তু বইয়ের থেকে আমরা একটু আলাদা করেছি। এইখানে যে টেকনিকটা আমি বললাম সেই সেম টেকনিকে তুমি এইটাও ব্যাখ্যা করতে পারবে যে 0 0 0 1টা কেন নেই। কারণ এদের কম্বিনেশন তুমি যদি করো তাহলে এটা আসবে এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস টু ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস টু ওয়াই। তার মানে প্রথম দ্বিতীয়, সরি প্রথম তৃতীয় এবং দ্বিতীয় চতুর্থটাও সেম হয়ে যাবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম আর তৃতীয় সেম, কিন্তু দ্বিতীয় আর চতুর্থ আলাদা, তার মানে এটা নেই ওখানে। তো এইভাবে তোমরা কিন্তু একটা বলতে পারো এই আইডিয়াটা দিয়ে। চলো, এবার কিছু এক্সারসাইজ আছে, তোমরা একটু দেখে নেবে যে এক্সারসাইজ গুলো তোমরা ঠিক পারছো কিনা বুঝতে। হুম এখান থেকে তাহলে আমরা তোমরা যদি বলো তাহলে আমরা এখান থেকে সমাধান করবো আর কি। আচ্ছা, এবার আমরা চলে আসবো ইনার প্রোডাক্ট স্পেস। ইনার, আচ্ছা তাহলে আমি এটাকে চেঞ্জ করে নিই, জাস্ট গিভ মি সাম সেকেন্ড। এটাকে আমি করে নিই ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট, ওকে। হুম তাহলে ইনার প্রোডাক্ট জিনিসটা কি? হুম তো আমাদের একটা ভেক্টর স্পেস আছে বি, ভেক্টর স্পেস। আচ্ছা, এখানে ইনার প্রোডাক্টটাকে কমপ্লেক্স, হুম
দেখো ইনার প্রোডাক্ট ডিফাইন করার জন্য কি হলো সমস্যা, দেখো এখানে যেটা বুঝতে হবে যে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে। সো টু ডিফাইন an inner product space we need f to be real or complex, মানে এটা যে কোনো ফিল্ড দিলে হবে না, হয় এটাকে রিয়েল করতে হবে না হলে কমপ্লেক্স ধরে নিতে হবে, ঠিক আছে। তো এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেটা হয় রিয়েল না হলে কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, তাহলে এফ এর ভ্যালু হয় আর নাহলে সি, ঠিক আছে। তো আমরা মোটামুটি সি ধরে জিনিসটা ভাববো আর কি, ঠিক আছে। তো ম্যাপ, এই ম্যাপটার একটা নাম দিতে হবে, ধরো এফ নাম দিলাম, এফ ভি ক্রস ভি থেকে এফ এ, কোথায় ম্যাপ হচ্ছে, ভি ক্রস ভি থেকে এফ এ ইজ ডিফাইন্ড বাই, মানে এখানে কোনো ডেফিনেশন আমরা আপাতত নেই, আচ্ছা যাই হোক, এটা ইজ কল্ড অ্যান ইনার প্রোডাক্ট ইফ, প্রথম কথা হচ্ছে যে এফ অফ ভি কমা ভি, ঠিক আছে, এফ অফ ভি কমা ভি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। দেখো ভি আর ভি যদি সেম হয়ে যায় তাহলে এই যে ভ্যালুটা, দেখো এই ভ্যালুটা তো অ্যাকচুয়ালি এফ এর মধ্যে থাকছে না, এফ এর ভ্যালু কমপ্লেক্সও হতে পারে, কিন্তু যদি এটা সেম হয়ে যায় তাহলে সেটা রিয়েল হবে এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। অ্যান্ড এফ অফ ভি ইজ ভি 0 if and only if v is 0 ভেক্টর, 0 ভেক্টর মানে এখানে আমি থিটা লিখে দিতে পারি। সো একমাত্র থিটা সমান থিটা হলে ভি এর ভ্যালু, তখন এফ অফ ভি বিটা কি হবে, 0 হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার ইন ফার্স্ট ভেরিয়েবল, তার মানে ভি আলফা ভি প্লাস, আচ্ছা আলফা ভি 1 করে দিলাম, এখানে বিটা ভি 2 করে দিলাম, এখানে ডাব্লু করে দিলাম, এইটা আলফা ইন্টু এফ অফ আলফা ইন্টু ভি ওয়ান কমা ডাব্লু প্লাস বিটা ইন্টু এফ অফ ভি টু কমা ডাব্লু। তার মানে তুমি যদি ডাব্লুটাকে ফিক্স করে দাও তখন এটা লিনিয়ার হয়ে যাচ্ছে, মানে লিনিয়ারলি ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাপারটা। আর তার মানে দিস ইজ linear in first component, ওকে। 2 নম্বর হচ্ছে এটা অ্যান্টি লিনিয়ার হবে সেকেন্ড কম্পোনেন্টে। তাহলে এখানে আমি যদি এরকম করি যে ভি কমা আলফা 1, এখানে ডাব্লু 1 লিখি, আলফা আর বিটা ডাব্লু 2 যদি লিখি, তাহলে এইটা কি হয়ে যাবে, এইখানে ডাব্লুটা বেরোবে না, আলফাটা বেরোবে না, আলফার বার হিসাবে বেরোবে। সো এটা হয়ে যাবে এরকম, আলফা বার এফ অফ ভি কমা ডাব্লু 1 প্লাস বিটা বার এফ অফ ভি কমা ডাব্লু 2। তার মানে এটাকে কি বলা হয়, অ্যান্টি লিনিয়ার ইন সেকেন্ড কম্পোনেন্ট, ঠিক আছে। আর 4 নম্বর প্রপার্টি হচ্ছে, এখান থেকে তোমার লিনিয়ারিটির দুটো কম্পোনেন্ট এখান থেকে হয়ে গেল। আর হ্যাঁ, আর এখানে কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস আছে, এফ অফ ভি কমা ডাব্লু ইজ ইকুয়ালস টু এফ অফ ডাব্লু কমা ভি, মানে এটা যদি উল্টে দাও তাহলে এখানে একটা বার চলে আসবে, মানে আমরা এটা কমপ্লেক্স ধরে করছি। হ্যাঁ, যদি কমপ্লেক্স না হয় তাহলে কোনো বারের গল্প হবে না।
বলো এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো in general we denote f of v comma w by v comma w এইভাবে, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখি, অথবা অর সিম্পলি ভি কমা ডাব্লিউ, এইভাবেও অনেকে লেখে। যেমন তোমাদের বইয়ে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখেছে, হ্যাঁ। আর জেনারেলি কিন্তু আমরা এখানে এইভাবে লিখি। ওকে, তো তোমরা যে ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট পড়েছো না, উই লার্নড dot product in graduation. This dot product is an inner product. মানে ডট প্রোডাক্টটা হলো ইনার প্রোডাক্টের একটা এক্সাম্পল, ঠিক আছে। মানে ইনার প্রোডাক্টটা হচ্ছে একটা মানে বড় কনসেপ্ট, ডট প্রোডাক্টটা হলো তার একটা মানে এক্সাম্পল, ছোট ভার্সন। বা স্কেলার প্রোডাক্টও বলা হয় এটাকে, ডট প্রোডাক্টটাকে আর কি নাম দেওয়া হয়, স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। তো এক্সাম্পল হিসাবে তাহলে এটা একটা এক্সাম্পল গেল। ইন cn, c to the power n, তাহলে c to the power n is a vector space over complex, ঠিক আছে। তো এখানকার যে কোনো ভেক্টর লুকস লাইক, সো ভি যদি একটা ভেক্টর বলি সেটা এটা দেখতে এরকম হয়ে যাবে, z1 z2 ডট ডট zn, মানে n সংখ্যক কমপ্লেক্স নাম্বারের টাপল, এটা একটা ভেক্টর। আর ধরো ডাব্লুটা হয়ে যাচ্ছে আমার w1 w2 ডট ডট wn, এরকম একটা ভেক্টর হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর, এখানে তুমি নিচে বার দিতে পারো বোঝানোর জন্য যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, বা উপরে বার দিতে পারো ভেক্টরের জন্য। এখানে উপরে বার দেবে না, কারণ হচ্ছে তাহলে কমপ্লেক্স বার বোঝাবে ওটা, তো আমরা নিচে বার দিয়ে বোঝাবো যে এটা একটা ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডিফাইন করছি ভি আর ডাব্লুর ইনার প্রোডাক্টটা ডিফাইন করা হয় কিভাবে, এইভাবে z1 ইন্টু w1 এর বার, ঠিক আছে, প্লাস z2 ইন্টু w2 এর বার, এইভাবে কিন্তু আমরা ডিফাইন করি, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লেক্স বলে, হ্যাঁ, কমপ্লেক্স বলে আমরা প্রথম ভেরিয়েবলটা অ্যাজ ইট ইজ, দ্বিতীয় ভেরিয়েবলটা বার হিসাবে গুণ করে যোগ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালুদের ক্ষেত্রে। বলো এনি কোশ্চেন? ইউ ক্যান চেক দ্যাট দিস ইজ অ্যান ইনার প্রোডাক্ট। ইনার, সো এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল ইনার প্রোডাক্টের, ঠিক আছে। আচ্ছা, যদি এটা সি না হয়ে যদি আর হতো, সো ইন আর এন, তাহলে এখানে রিয়েল হতো, তাহলে এখানে আমরা ভিটাকে আমি লিখতাম ধরো এরকম, z1 না লিখে তখন আমি লিখতাম x1 y, সরি আবার ভুল করে দিলাম, দাঁড়াও, এক্সাম্পল, সো ওয়ান হচ্ছে দ্য ডট প্রোডাক্ট or scalar product is example. Okay, in cn
in Cn let v সমান হচ্ছে z1 z2 ডট ডট zn, w সমান হচ্ছে w1 w2 ডট ডট wn, then v comma w z1 w1 bar z2 w2 bar ডট ডট zn wn bar। এটাকে আমরা এইভাবে লিখতে পারি zi wi বার, এখানে i এর ভ্যালু 1 to n, ঠিক আছে, is an example of inner product। দুটো আর ও হয়ে গেল। ওকে, তাহলে 3 নম্বর ইন rn, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো x1 x2 ডট ডট xn, আর w-টাকে নিচ্ছি আমি y1 y2 ডট ডট yn। তাহলে v w ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করব x1 y1 x2 y2, এখানে কোনো বারের কোনো গল্প নেই কারণ এখানে সব রিয়েল ভ্যালুড। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি xi yi, i এর ভ্যালু 1 to n। তাহলে এটা হয়ে যাবে আমাদের রিয়েল ভ্যালুডের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট, ঠিক আছে। তো এইটাই বেসিক্যালি আমাদের ডট প্রোডাক্ট। হ্যাঁ, সো দিস ইজ ডট প্রোডাক্ট or scalar product, ঠিক আছে। এটাকে আমরা ডট বা স্কেলার প্রোডাক্ট হিসাবে জানি। বলো তো সো আমাদের যদি ভেক্টর স্পেস দেওয়া থাকে তাহলে আমরা ইনার প্রোডাক্ট থেকে আমরা কি বের করতে পারি, একটা নর্ম বের করতে পারি। নর্ম মানে লেংথ অফ এ ভেক্টর, ঠিক আছে। সো নর্ম অফ এ ভেক্টর বা লেংথ অফ এ ভেক্টর কিভাবে ডিফাইন করা হয়। সো লেংথ অফ এ ভেক্টর, তাহলে ভি যদি ধরো একটা ভেক্টর হয় দেন এটা হচ্ছে নর্ম বা লেংথ। এটা ডিফাইন করা হয় স্কোয়ার রুট অফ ইনার প্রোডাক্ট ভি কমা ভি, বা অর আমরা লিখতে পারি নর্মের স্কোয়ারটা হয়ে যাচ্ছে ভি কমা ভি, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, নর্ম বলছি। বলো কোনো কোশ্চেন আছে? তাহলে নন জিরো ভেক্টরের নর্ম সবসময় কি তো পজিটিভ হবে। সো না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইটা ইউক্লিডিয়ান স্পেস কাকে বলে? ইউক্লিডিয়ান স্পেস, a vector space a vector space with an inner product is called an Euclidean space। তাহলে যদি একটা ভেক্টর স্পেসের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করা থাকে তাহলে সেটাকে আমরা বলি ইউক্লিডিয়ান স্পেস, ঠিক আছে। তাহলে আর একটা এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা, সো সি অফ এ বি ইজ সেট অফ অল continuous functions on AB or from closed AB to real। তাহলে এখানকার এলিমেন্ট গুলো হচ্ছে এক একটা কন্টিনিউয়াস ফাংশন যার ডোমেনটা হচ্ছে ক্লোজড এবি আর রেঞ্জটা হচ্ছে আর।
তাহলে এইটা আমরা দেখাতে পারবো যে দিস এই যে এটা একটা ভেক্টর স্পেস, আর এর উপরে একটা ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করতে পারবো। সো লেট আস ডিফাইন ইনার প্রোডাক্ট অন CAB বাই, তাহলে ইনার প্রোডাক্ট কার হবে? দুটো ফাংশনের হবে, কারণ এখানকার এলিমেন্টগুলো হচ্ছে বেসিক্যালি ফাংশনস। এইটাকে আমরা ডিফাইন করি এইভাবে। কিভাবে? ইন্টিগ্রেশন a টু b f of x ইন্টু g of x dx। ঠিক আছে, যেহেতু এটা রিয়েল সেই জন্য এখানে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা কমপ্লেক্স ভ্যালুড হতো তাহলে আমি gx এর উপরে বার লিখে দিতাম। কমপ্লেক্স ভ্যালুড হলে উপরে বার দিতে হতো, যেহেতু এটা রিয়েল সো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটা একটা তোমার ইনার প্রোডাক্ট দেবে, এটা তোমরা ভেরিফাই করে নিতে পারো যে এটা একটা ইনার প্রোডাক্ট হয়ে যাবে। তো এটা CABটা তাহলে কি হয়ে গেল? একটা ইউক্লিডিয়ান স্পেস হয়ে গেল। আর দাঁড়াও, ইউক্লিডিয়ান স্পেসের ক্ষেত্রে একটা জিনিস ধরতে হয় যে ফাইনাইট ডাইমেনশনাল, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর ধরতে। তোমাদের বইয়ে এটা নেই, তো এটা অপশনাল হিসাবে তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, এটা জেনারেলি ফাইনাইট ডাইমেনশন ধরে। আচ্ছা, রিয়েল ধরতে হবে, রিয়েল রিয়েল ভেক্টর স্পেস, এটা ইম্পর্টেন্ট। রিয়েল ধরতে হবে তবে এটা ইউক্লিডিয়ান স্পেস হবে। আর যদি কমপ্লেক্স হয় সেটা ইউনিটারি স্পেস হবে। সো ফর কমপ্লেক্স it is unitary space, unitary space। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আর যেমন আছে L2 স্পেস আছে একটা, হ্যাঁ L2 স্পেস। এক্সাম্পল এটা কত দেব? আচ্ছা যাই হোক, L2 স্পেস, L2 স্পেসটাকে কাকে বলে? দেখো রিয়েল ভ্যালুটা আমি L2 স্পেস দেখাচ্ছি, সেটা হচ্ছে সেট অফ অল সিকোয়েন্স হয়। সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স গুলোকে আমরা কি লিখছি? xn সিকোয়েন্স such that summation xn এর স্কোয়ার ইজ ইনফিনিটি। তার মানে এটাকে কি বলা হচ্ছে? স্কোয়ার সামেবল সিকোয়েন্স। যেমন এক্সাম্পল যদি আমি দিই, এই যে আমরা কি জানি 1/n স্কোয়ারের সামটা এটা ফাইনাইট হয়, এটা আমরা জানি। এখানে n টু দি পাওয়ার p টেস্ট দিয়ে বলা যায় যে p এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হলে এটা ফাইনাইট হয়। তার মানে এইটা যেহেতু ফাইনাইট হচ্ছে তাহলে এখান থেকে ইমপ্লাই করবে যে দ্য সিকোয়েন্স 1, হাফ, 1/3 ডট 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 অর 1/n এর যে সিকোয়েন্সটা বিলংস টু L2। বলো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা দুটো সিকোয়েন্স যদি নিয়ে নিই, এই দুটো সিকোয়েন্সের ইনার প্রোডাক্ট আমরা এইভাবে ডিফাইন করতে পারবো, সামেশন xn ইন্টু yn, n এর ভ্যালু। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? যেহেতু ইনফাইনাইট সাম, দিস ইজ এ সিরিজ, দিস ইজ এ সিরিজ। আর এর ভ্যালুটা সবসময় ফাইনাইট হবে, কারণ এই কন্ডিশন যেহেতু xn আর yn যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এর ভ্যালুটা কিন্তু ফাইনাইট হবে। সো ইন ফ্যাক্ট we have one inequality যেটাকে বলা হয় Cauchy-Schwarz inequality, Cauchy or Cauchy
সুয়ার্স ইনইকুয়ালিটি, সেটা কি বলে? সেইটা বলে যে যে কোনো দুটো ভেক্টরের ইনার প্রোডাক্টের মড সবসময় লেস দেন ইকুয়ালস টু নর্ম অফ এক্স ইন্টু নর্ম অফ ওয়াই, এটা হয়। তো এইটা থেকে, এই ইনইকুয়ালিটি থেকে আমরা এখানে বলতে পারবো যে এই ভ্যালুটা এর মড করলে ফাইনাইট দেবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে নর্ম অফ এক্স আর নর্ম অফ ওয়াই এর গুণফলের থেকে ছোট হয়ে যাবে। যেহেতু এই কন্ডিশন থেকে আমরা নর্ম অফ এক্স দুটোই ফাইনাইট, সো এটা বলতে পারবো আর কি। সো এই ইনইকুয়ালিটির জন্য আমরা এটা বলতে পারি যে এটা ফাইনাইট ভ্যালুড হবে। ঠিক আছে, সো এখান থেকে তাহলে এটা বলা যাচ্ছে যে এটা একটা ইনার প্রোডাক্ট দেবে। সো L2 স্পেস একটা ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল। ঠিক আছে, L2 স্পেসটা অ্যাজ এ ভেক্টর স্পেস এর ডাইমেনশন হয়ে যাচ্ছে ইনফাইনাইট। তো যদিও লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা ইনফাইনাইট ডাইমেনশন নিয়ে খুব অতটা কাজ করি না, আমরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রেই ফাইনাইট ডাইমেনশন নিয়ে কাজ করি। ওকে আচ্ছা আচ্ছা, এবার আমরা কিছু দেখবো যে প্রপার্টিজ অফ নর্ম, সাম প্রপার্টিজ অফ নর্ম। এই যে নর্মটা ডিফাইন করলাম আমরা, যদি তোমাদের ওটা মনে থাকে নর্মটা কিভাবে ডিফাইন করলাম। সো নর্ম ইজ, এইভাবে ডিফাইন করলাম, this satisfies, এক নম্বর হচ্ছে is greater than equals to 0 for all x belongs to V, and norm x is 0 if and only if x is equals to 0। আর দুই নম্বর হচ্ছে যে নর্ম অফ, যদি কনস্ট্যান্ট যদি এখানে গুণ করা যায় c ইন্টু এক্স, তাহলে সিটা কি হয়ে যাবে, মড সি বাইরে বেরোবে। হ্যাঁ, মড সি ইন্টু নর্ম অফ এক্স, এটা হয়ে যাবে। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আসবে। সো এটা আমরা ছোটবেলা থেকেই জানি, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, সো বেসিক্যালি এই প্রপার্টি তিনটে স্যাটিসফাই করে যে কোনো নর্ম, মানে ইনার প্রোডাক্ট, তাহলে ইনার প্রোডাক্ট থাকলে এটা নর্ম হবে, আর নর্ম মানে এইটি স্যাটিসফাই করবে। তো এইটি স্যাটিসফাই করে বলে এটাকে নর্ম বলা হচ্ছে। তো যখন আমরা নর্মের ডেফিনেশন যদি কোথাও থাকে, নর্মটা এখানে আছে কিনা আমি জানি না, মানে তো সেই জন্য এইটা একটা নর্ম হয়ে যাচ্ছে। মানে নর্ম মানে যে ইনার প্রোডাক্ট থেকে আসবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, এমনিও তুমি নর্ম ডিফাইন করতে পারো যে এই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করলেই তাকে নর্ম বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনার প্রোডাক্টের মাধ্যমে যদি এইভাবে ডিফাইন করি তাহলে সেটা এই প্রপার্টি তিনটা স্যাটিসফাই করে। ওকে, এই প্রুফগুলো আমরা কিন্তু কোনো হালেই করব না। আচ্ছা, এবার পারপেন্ডিকুলার ভেক্টর বা অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল or perpendicular vector, দেখো two vectors v and w are called perpendicular, মানে লম্ব, আমরা যে বাংলায় বলি লম্ব ভেক্টর, or orthogonal if v w এর ইনার প্রোডাক্ট কিন্তু 0 যদি হয়, we write, তখন আমরা লিখি v perpendicular to w। ঠিক আছে, মানে একটা ভেক্টর যদি এরকম হয়, একটা যদি এরকম হয়, এদের মধ্যে ডিগ্রি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাহলে এদের ইনার প্রোডাক্ট কিন্তু 0 হবে। ধরো এটা v, এটা হচ্ছে w, এইভাবে তুমি লিখতে পারো অ্যারো চিহ্ন দিয়ে।
ঠিক আছে, যেমন সহজ এক্সাম্পল, এটা হচ্ছে 1,0 মানে আই ভেক্টর, আর এদিকে হচ্ছে জে ভেক্টর। তাহলে আই আর জে তুমি যদি ডট করো, তুমি জানো এটা 0 হয়, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই জিনিসটা ওকে। আচ্ছা, নেক্সট আমরা পিথাগোরাস থিওরেম পড়েছি। পিথাগোরাস সেটা কি বলে? হ্যাঁ, সেটা আমরা জানি এরকম একটা সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার ইজ, তাদের যোগফলটা হয় অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান। তো এই জিনিসটা তোমরা এইভাবেও ব্যাপারটা ভাবতে পারো যে এই ভেক্টরটা যদি এক্স হয়, এটা যদি মাইনাস ওয়াই হয়, তাহলে এইটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ভেক্টরের রিলেশন অনুযায়ী। এটা এটাকে আমি এইভাবে ওইভাবে না করে এখানে অ্যারো দিতে হবে, তবে ব্যাপারটা বোঝা যাবে। এক্স এইটা, এক্স এটা, হ্যাঁ না এটা বোধহয় এইদিকে। এবার যদি তুমি যোগ এটা করলে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা বোধহয় এইদিকে থাকবে। তাহলে এদিকে যোগ করলে এটা হয়ে যাচ্ছে। সো এখানে আমরা পাচ্ছি যে এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইফ এক্স আর ওয়াই পারপেন্ডিকুলার হয়। এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। বুঝতে পেরেছো? মানে দুটো ভেক্টর যদি পরস্পর সঙ্গে অর্থগোনাল হয়, তাহলে তাদের স্কোয়ারের যোগফল ওদের যোগফলের স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাবে। দিস ইজ কল্ড পিথাগোরাস থিওরেম। আরেকটা আছে প্যারালেলোগ্রাম ল। ঠিক আছে, প্যারালেলোগ্রাম ল। সেটা সেটা কি হয়? সেটা যদি ধরো, এটা ধরো ইউ ভেক্টর, এটা যদি ভি ভেক্টর হয়, হ্যাঁ, আর তাহলে তাদের ডায়াগোনাল গুলো হবে, একটা হবে ইউ প্লাস ভি, এটা হয়ে যাবে তোমার ইউ প্লাস ভি, এটা হয়ে যাবে ইউ মাইনাস ভি। ওকে, তাহলে যেটা আমরা জানি প্যারালেলোগ্রামের ল থেকে, যে ইউ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের নর্মের স্কোয়ার, আর এদিকে হচ্ছে ইউ মাইনাস ভি এর নর্মের স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টাইমস নর্ম অফ ইউ স্কোয়ার প্লাস নর্ম অফ ভি এর স্কোয়ার। এই জিনিসটা হয়। এইটা আমার ওই অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার মতো, বাট এটা হচ্ছে এইটা। তার মানে এখানে বুঝতে পারছো ইউ ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে ভি ভেক্টর, ইউ প্লাস ভি হচ্ছে একটা ডায়াগোনাল আর একটা হচ্ছে অন্যটা ডায়াগোনাল। তাহলে দুটো ডায়াগোনালের লেংথের স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ারের যোগফল, এটা হচ্ছে 2 ইন্টু বাহু দুটোর স্কোয়ারের যোগফল। এইভাবে এটা যে কোনো প্যারালেলোগ্রামে বা সামান্তরিকে এই জিনিসটা ট্রু হয়। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো না পারোনি? এতদূর ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। হুম, তো এর প্রুফ তো আমরা করব না।
আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা রেজাল্ট, খুব সুন্দর একটা রেজাল্ট আমরা এখানে বলি। জানি না এটা তোমাদের পরের থিওরেমে আছে কিনা, আমি দেখতে হবে কোথাও। বাদ দাও তো। লেট u1 u2 u3 dot dot un vectors are pairwise মানে যে কোনো দুটো, পেয়ারওয়াইজ মানে যে কোনো দুটো নিলে তারা অর্থোগোনাল হয়। দেন they are linearly independent। মানে যে কোনো দুটো ভেক্টর যদি পরস্পর অর্থোগোনাল হয় তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সো যেমন এক্সাম্পল হিসাবে তুমি দেখে থাকবে যে আই জে কে, এক্সাম্পল হিসাবে দেখো আই জে কে আর পেয়ারওয়াইজ অর্থোগোনাল এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো 3 ডাইমেনশনের ক্ষেত্রে 3টা ভেক্টর, সো এই জিনিসটা হয়। এর প্রুফটা খুব অতটা ডিফিকাল্ট নয়, আমি প্রুফ করিয়ে দিতেই পারি, একদমই সহজ প্রুফ। সো দেখো, সো কনসিডার c1 u1 c2 u2 c3 u3 plus dot dot cn un is equals to theta। আমাদেরকে দেখাতে হবে যে তারা সিআই গুলো 0। তাহলে এখান থেকে আমরা কি করব, টেকিং ইনার প্রোডাক্ট উইথ, আচ্ছা এখানে একটা জিনিস ধরে নিতে হবে যে অল আর নন জিরো ভেক্টরস, হ্যাঁ সবাই নন জিরো। উইথ ইউকে উই গেট, মানে দুদিকে ইউকে এর সঙ্গে ইনার প্রোডাক্ট করছি, তো এটা পুরোটা তো একটা ভেক্টর। তাহলে আমরা কি পাবো, c1 u1 c2 u2 cn un কমা ইউকে ইজ ইকুয়ালস টু থিটা কমা ইউকে। আচ্ছা থিটার সঙ্গে যে কোনো ভেক্টরের ইনার প্রোডাক্ট করলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা এবার লিনিয়ারিটি যদি অ্যাপ্লাই করি, আমরা জানি যে এটা ফার্স্ট কম্পোনেন্টে সেকেন্ড কম্পোনেন্টটাকে ফিক্সড রাখলে লিনিয়ারি ভেঙে যায়, তাহলে এটা হয়ে যাবে c1 u1 কমা ইউকে c2 u2 কমা ইউকে ডট ডট এরকম হবে, এটা হয়ে যাবে cn un কমা ইউকে, 0 হয়ে যাবে। এবার দেখো যেহেতু এরা পেয়ার ওয়াইজ অর্থোগোনাল, তার মানে u1 কমা ইউকে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সবগুলো 0 হয়ে যাবে, একমাত্র সেইটাই থাকবে যেখানে ইউকে কমা ইউকে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো সিকে ইন্টু ইউকে কমা ইউকে ইজ 0 বিকজ uk ui comma uk is 0 if I not equals to k। তাহলে এটা আমরা পাচ্ছি পেয়ার ওয়াইজ অর্থোগোনাল প্রপার্টি থেকে, তাহলে এটা থাকলো। আচ্ছা যেহেতু ইউকে নন জিরো ভেক্টর, তাহলে এই ভ্যালুটা কিন্তু নন জিরো, তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ck is 0, আর নন জিরো একটা কম্পোনেন্ট গুণ আছে, সেটা ভাগ করে দাও, ckটা তাহলে 0। তাহলে এটা যে কোনো, আমি তো এখানে যে কোনো ইউকে দিয়ে গুণ করতে পারতাম না, তাহলে as k can be anything we get
ci is 0 for all I 1 2 up to n। তাহলে এটা হয়ে গেল খুব সহজ একটা প্রুফ ইনার প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, এবার যেটা এখানে মেন শিখতে হবে সেটা হচ্ছে অর্থোগোনালাইজেশন বা গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন। তো এখান থেকে অঙ্ক পরীক্ষায় আসতো আমাদের, এই গ্র্যাজুয়েশনের সময় এসছিল, আমার মনে আছে। ঠিক আছে, তো বেসিক্যালি কি করা হয় এটা ভালো করে বুঝতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে এটা এখানে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে বুঝবো আর কি। তো থিওরেমটা কি বলছে আগে ভালো করে আমরা বুঝে নিই। তাহলে দেখো, লেট ভি বি এন inner product space and beta 1 beta 2 dot dot beta n be independent vectors। independent মানে linearly independent। okay, then we can construct orthogonal vectors or orthonormalও হতে পারে। দেখো এই দুটোর পার্থক্য আছে, অর্থোগোনাল আর অর্থোনর্মালের পার্থক্য হচ্ছে অর্থোগোনাল মানে জাস্ট পেয়ার ওয়াইজ অর্থোগোনাল, আর অর্থোনর্মাল মানে অর্থোগোনালও হবে এবং প্রত্যেকটা ভেক্টরের লেংথ হবে 1, ইউনিট ভেক্টর হবে। অর্থ then we can construct orthonormal vectors alpha 1 alpha 2 dot dot alpha n such that L of beta 1 up to beta n is equals to L of alpha 1 up to alpha n। মানে এই ভেক্টরগুলো যে স্পেসটা তৈরি করবে, এই আলফাগুলো সেম স্পেসটাই তৈরি করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ব্যাপার। মানে বিটাগুলো যদি তোমার একটা বেসিস থাকে তাহলে এই আলফাগুলো তারই বেসিস হবে এবং আলফাগুলো অর্থোনর্মাল বেসিস হয়ে যাবে। তো এই প্রসেসটা আমরা এর পরের দিন বুঝবো কিভাবে করতে হয় কাজটা। ঠিক আছে, আজকে এই অবধি থাক, তো এর পরের দিন আমরা এটা আলোচনা করব। তো আমাদের একটা চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল, নতুন চ্যাপ্টার আমরা শুরু করে দিয়েছি। এটা খুব অতটা বেশি নেই, এটা এর পরের দিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে তারপরে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন শুরু করে দেবো। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে। এখানে কি কি আছে তোমাদের? লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, তারপরে হচ্ছে নর্মাল ফর্ম, তারপরে হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম, ব্যাস একদম। চলো তাহলে। এক্সারসাইজ হ্যাঁ বলো। ওই এক্সারসাইজে যদি প্রবলেম হয় তাহলে? কোথায় প্রবলেম হবে এক্সারসাইজে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রবলেম হোক, আমি বলে দেবো তাহলে, তোমরা ওই করো না। আগের চ্যাপ্টারগুলোর প্রবলেম হলে। যেখানেই প্রবলেম হোক, তুমি প্রবলেম হ্যাঁ হলে করলেই হবে প্রবলেম, তাহলে আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে তাহলে রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে।